নাম দুলাহ মিয়া। হোয়াট? আমার নাম দুলাহ মিয়া। দুলা মিয়া মানেটা বোঝানো কঠিন স্যার। আব্বা আম্মা নাম রাখলেন সুজাউদ্দৌলা। কিন্তু তাহলে কি হয়? পড়োশোনা 5 জন কি আস্ত থাকতে দিল ওটা? তারা ওটাকে ঠেলতে ঠেলতে প্রথমে দৌলাহ আর সব শেষে দুলাহ মিয়াতে এনেই তবে ছাড়ল। এখন আমার আব্বা আম্মা আমাকে দুলাহ বলে ডাকেন। আত্মীয় স্বজন সবাই বলেন দুলাহ মিয়া। তা বলুক, ওইসব দুলাহ মিয়া ফুলাহ মিয়া এখানে চলবে না। চাকরি পেতে হলে স্রেফ মিয়া মানে মিয়া সাহেব হতে হবে তোমাকে। জি স্যার, যা বলবেন তাই হবে। হতেই হবে। এবার বলো, লেখাপড়া কতখানি করেছ? অনেকখানি স্যার, সেদিক দিয়ে কম বলতে পারবে না কেউ। কীরকম? অনেকখানি কতখানি? অনেকখানি অনেকখানি। বাল্যশিক্ষা, আমার বই, ছড়া পড়া এগুলো সবই ছড়ছড় করে পড়তে পারি। হেসে ফেললেন হক সাহেব। হক অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজুল হক সাহেব বললেন, ও আচ্ছা, তা বাড়ি কোথায় তোমার? জবাবে দুলাহ মিয়া বলল, গাঁয়ে, বগুড়া জেলার এক দূরবর্তী গাঁয়ে। বটে, তা তোমাকে চেনে এমন কেউ এ ঢাকা শহরে আছে? আছে স্যার, এখানকার থানার ওসি সাহেব আমাকে চেনেন। আমাদের একই গায়ে বাড়ি। বলো কি, ওসি সাহেব চেনেন? তাহলে তো খুব ভালো কথা। আপনি ড্রাইভার চান, এই বিজ্ঞাপন কাগজে দেখে আমি ওসি সাহেবের কাছে এলাম। উনি আমাকে আপনার বাড়িটা চিনিয়ে দিলেন। বহুত খুব, বহুত খুব। তা তোমার ড্রাইভিং লাইসেন্স তো আছে নিশ্চয়? জি স্যার, আছে। এই যে আমার লাইসেন্স। নাম চেহারা মিলিয়ে নিন স্যার। লাইসেন্সটা হাতে নিয়ে হক সাহেব তার দিকে তড়িৎ চোখ বোলালেন। এরপর বললেন, হ্যাঁ হ্যাঁ, ছবিটা তো তোমারই। নামও তো দেখছি সুজাউদ্দৌলা ওরফে দুলাহ মিয়া। বেশ বেশ। লাইসেন্সটা ফেরত নিয়ে দুলাহ মিয়া বলল, অনেক শহরে গাড়ি চালিয়েছি স্যার। অনেক দিন থেকে আমি গাড়ি চালাই। ঢাকা শহরে চালিয়েছ কখনো? জি। তা কথা হলো, অসুবিধার হবে না স্যার? হক সাহেব নারাজ কণ্ঠে বললেন, হুম, মুখে বললে তো হবে না। মফস্বল শহরে গাড়ি চালানো আর ঢাকা শহরে গাড়ি চালানো এক কথা নয়। হবে না স্যার, কোনোই অসুবিধা হবে না। দয়া করে আমাকে নিয়োগ করে দেখুন। আমার কাজ দেখে খুশি ছাড়া নাখোশ আপনি হবেন না। না না, তা হয় না। পরীক্ষা করে না দেখে সরাসরি তাহলে নিয়োগ করা যাবে না। ঢাকায় গাড়ি চালানো নিয়ে যেখানে কথা। তাহলে তাই করুন স্যার, যেভাবে ইচ্ছা পরীক্ষা করে নিন। হ্যাঁ, তাই করব। আমার বড় ছেলে ড্রাইভার মকবুল হোসেন, পাকা ড্রাইভার, তার কাছেই পরীক্ষা দাও। বিজ্ঞাপন দেওয়ার 3-4 দিন পার হয়ে গেল, তবু সুবিধা মতো লোক যখন কেউ এলো না, তখন তোমাকেই পরীক্ষা করে দেখি। অতপর তিনি মকবুল হোসেনকে ডেকে নিয়ে দুলাহ মিয়াকে তার গাড়িতে তুলে দিলেন এবং দুলাহ মিয়াকে ভালো করে পরীক্ষা করে দেখতে বললেন। দুলাহ মিয়াকে ড্রাইভিংয়ে বসিয়ে দিয়ে মকবুল হোসেন তার পাশে এসে বসল এবং গাড়ি ছাড়তে বলল। ছুটতে লাগলো গাড়ি। ঘণ্টা 2 শহরের অলিগলি ও নানা পথে ঘোরার পর মকবুল হোসেন ফিরে এসে হক সাহেবকে বলল, কি তাজ্জব ব্যাপার স্যার, কাকে পরীক্ষা করতে বলছেন আমাকে? এ লোক তো আমার ওস্তাদেরও বড়। তার কাছে আমার নিজেরই শেখার অনেক আছে। এত বড় মজবুত ড্রাইভার খুব কমই আমি দেখেছি। হক সাহেব খুশি হয়ে বললেন, তাই নাকি? তাহলে সত্যিই ছেলেটা একজন ভালো ড্রাইভার? মকবুল হোসেন বলল, ভালো কি বলছেন স্যার, যথেষ্ট ভালো ড্রাইভার। আপনার কাজ তো খুব হালকা পাতলা কাজ, ওর কাছে এই কাজ একেবারেই মামুলি। অর্থাৎ আপনার তো ব্যবসার ঝামেলা নেই। আপনার ছেলেরাই সব বুঝে নিয়েছেন পুরোপুরি। তাদের গাড়ি ড্রাইভারও আলাদা। ব্যবসার কাজে আপনাকে আর ছুটোছুই করতে হয় না। আপনার ড্রাইভারের কাজ কেবল আপামনিকে ভার্সিটিতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আর মাঝে মধ্যে আপনাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বেড়ানো। এ কাজ ওই দুলাহ মিয়া মানে ওই মিয়া সাহেব হেসে খেলেই করতে পারবে। করতে পারবে? ঠিক বলছো? জি স্যার, আপনি নিশ্চিন্ত ওকে নিয়োগ করতে পারেন। ওই দিনই হক সাহেব দুলাহ মিয়াকে ডেকে বললেন, সাব্বাস নওজোয়ান, পরীক্ষা ভালোভাবে পাশ করেছো তুমি। তোমাকে নিয়োগ করতে এখন আমি প্রস্তুত, কিন্তু কিছু শর্ত আছে এর সাথে। পয়লা শর্ত, তোমার থাকা খাওয়া সব এখানে, অন্য কোথাও গিয়ে থাকা তোমার চলবে না। দ্বিতীয় শর্ত, গাড়ি চালানো কাজ আমার অল্প। গাড়ি চালানোর বাইরেও কিছু ফরমায়েশ খাটতে হবে আমাদের। এতে তুমি রাজি? জি স্যার, জি, আমার কোনো আপত্তি নেই। আমাদের মানে স্রেফ আমার আর আমার নাতনির কিছু ফরমায়েশ। বাড়ির আর সকলের অনেক চাকর নফর আর লোকজন আছে,
ব্যক্তিগতভাবে কেমন আমাদেরই কেউ নেই। টুকিটাকি কাজগুলো সময় মতো করে দেওয়ার কাউকে পাওয়া যায় না, তেমন এগুলো তোমাকেই করতে হবে। করব স্যার, যা করা দরকার সব আমিই করে দেব, অন্য কারো প্রয়োজনই আর পড়বে না। গুড। হক সাহেব খুশি হয়ে দুলাহ মিয়াকে নিয়োগ দান করলেন। কিন্তু খুশি হল না হক সাহেবের নাতনি ফিরোজা বানু বেগম। পরের দিন সকালে সে তার নানাজানকে আক্রমণ করে বলল, এই কীরকম লোক নিয়োগ করলেন নানা, খুঁজে আর লোক পেলেন না? আজিজুল হক সাহেব জোর দিয়ে বললেন, দরেজ লোক, দরেজ লোক, বড় এক্সপার্ট ড্রাইভার। সেটি কি বড় কথা হলো? তার চেহারার দিকে তাকালেন না? তাকায়নি মানে? তার চেহারাটাই তো আমাকে আরও কাবু করেছে বেশি। ওহ, কি মনোরম চেহারা! সিনেমার অনেক নায়কই এই চেহারার কাছে ফেল। সমস্যাটা তো ওখানেই, লেখা জানে না, পড়া জানে না, অথচ নায়ক নায়ক চেহারা। এসব লোকের চরিত্র কি ভালো হয় কখনো? কোনো বয়সী লোক পেলেন না? তা কথা হলো, অসুবিধা হবে বলে তো মনে হয় না। কথাবার্তায় ছেলেটা খুবই ভদ্র আর নম্র, এর উপর ফের নামাজি, প্রতি অক্তে নামাজ পড়তে দেখলাম। পরেজগার ছেলেরা তো বেয়াদব হয় না। কিন্তু 2-4 দিন কাজে লাগিয়ে দেখো, যদি উল্টাপাল্টা দেখা যায় বিদেয় করে দেব। উল্টাপাল্টা কিছুই দেখা গেল না। যথেষ্ট সদ্গুণ ছাড়া এই নতুন ড্রাইভারের মধ্যে দোষের কিছুই চোখে পড়ল না। নীরবে গাড়ি চালায়, কথা বললে তার জবাব দেয়, না বললে নিজে সে কোনো কথা বলে না। ফিরোজার দিকে সরাসরি চোখ তুলেও তাকায় না। যা হুকুম হয় সঙ্গে সঙ্গে তা পালন করে হৃষ্টচিত্তে। কয়েকদিন কেটে গেল। একদিন ভার্সিটিতে যেতে যেতে ফিরোজা বানু প্রশ্ন করল, তোমার নামটা এমন বিদঘুটে কেন? মিয়া সাহেব কোনো একটা নাম নাকি? জি না, আমার নাম দুলাহ মিয়া। স্যার বললেন, ও নাম চলবে না, এখন থেকে তুমি মিয়া সাহেব। তাই আমি মিয়া সাহেব হয়ে গেলাম। ফিরোজা বানু ঈষৎ হেসে বলল, অমনি মিয়া সাহেব হয়ে গেলে? জি ম্যাডাম। এই খবরদার, ও সব ম্যাডাম ফ্যাডাম কখনো বলবে না, আপা বলবে, আপা। জি জি আপা। একটু পরে ফিরোজা ফের প্রশ্ন করল, শুনলাম অনেক দিন থেকে গাড়ি চালাও, নেশা টেশা কিছু করো না? নেশা? ড্রাইভারও তো অনেকে নেশাখোর, মদ গাঁজা খায়, তুমি খাও না? তবা তবা, মুসলমানদের ওসব গুনাহ আপা, ওসব খেলে ইমান থাকে না। সিগারেট, বিড়ি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, না বুঝে আগে 2-4টে খেতাম, এখন আর খায়নি। দুলাহ মিয়ার সৎ স্বভাবে আর সৎ আচরণ দেখে ফিরোজা বানুর তামাম দ্বিধা দূর হলো দিনে দিনে, এবং কালক্রমে সে তার সাথে এক হয়ে মিশে গেল। এতে আবার পয়দা হলো আরেক ফ্যাসাদ। দুলাহ মিয়ার আকর্ষণীয় চেহারা দেখে ফিরোজার বান্ধবী, আত্মীয় স্বজন আর পড়োশিরা এক একজন এক একভাবে ভুল করতে লাগল। দুলাহ মিয়াকে কেউ ভাবল ফিরোজা বানুর বর, কেউ ভাবল হবু বর, কেউ ভাবল ফিয়ান্সে। অর্থাৎ প্রেমিক ধারণা তাদের মিথ্যা হয়ে যাওয়ায় প্রথমে সবাই হোঁচট খেতে লাগল, এবং পরে ফিরোজার চরিত্র ও ভবিষ্যৎ নিয়ে 5 জনে 5 রকম বলতে শুরু করল। ফিরোজা বানুকে নিয়ে যেতে এসে দুলাহ মিয়া সেদিন চুপচাপ বসেছিল ইউনিভার্সিটির লনে। ক্লাস শেষে কয়েকজন বান্ধবীসহ ফিরোজা বানু তার দিকে এগিয়ে এলো এবং ডাক দিয়ে বলল, এসো মিয়া, এবার যাওয়া যাক। দুলাহ মিয়া এগিয়ে আসতেই তার দিকে ফিরোজার বান্ধবীদের 2 চোখ স্থির হয়ে গেল। তারা থমকে দাঁড়িয়ে গিয়ে বিহবল কণ্ঠে বলল, ও মাই গড, কি হ্যান্ডসাম চেহারা! কে রে ফিরোজা, ইনি তোর কে হন? ফিরোজা বানু থতমত হয়ে বলল, না না, আমার কেউ হয় না। বান্ধবীর আবার অনুচ্চ কণ্ঠে বলল, হয় না? তাহলে হবু কেউ নিশ্চয়। তার মানে? মানে তোর প্রেমিক, তোর হবু বর। আহা, এমন খাসা চেহারা কোথা থেকে জোগাড় করলি ভাই? এমনটি পাওয়ার জন্যে যে কোনো মেয়ে দরিয়ায় ঝাঁপ দিতে ইতস্তত করবে না। ফিরোজাও অনুচ্চ কণ্ঠে বলল, ছি, এসব কি বলছিস? ও আমার ড্রাইভার। প্রচণ্ড হোঁচট খেল বান্ধবীরা। বলল, ড্রাইভার? হ্যাঁ, আমার ড্রাইভার। হাউ স্ট্রেঞ্জ, ড্রাইভারের চেহারা এত সুন্দর, এমন সুপুরুষ। বান্ধবীরা মুখ চাওয়াচাই করতে লাগলো। একজন ফের শখেদে বলল, হায় ঈশ্বর, হতভাগে কি শেষ পর্যন্ত ডোবাতেই ডুবিয়ে মারবে তুমি? চলতেই লাগলো এই জের, উৎসাহ, সন্দেহ আর কানাঘোষা। ভার্সিটি নষ্ট ছেলেরা নেচে উঠলে খবরে। সুন্দরী ফিরোজা বানু তুচ্ছ একজন ড্রাইভারের ভোগ্য শুনে তারাও মৌকা খুঁজতে লাগলো। সেদিন ভার্সিটি থেকে বেরিয়ে আসতে গাড়ির চাকা গড়বড় করতে লাগলো। এতে করে রাস্তার একপাশে থামিয়ে দুলাহ মিয়া গাড়ি থেকে নামলো এবং লোহার রডের মতো স্ক্রু ড্রাইভার দিয়ে চাকা টাইট দিতে লাগলো।
এই সময় ৩-৪ জন ছাত্র নামের সন্ত্রাসী এসে গাড়ির দুই পাশে দাঁড়ালো এবং নেতাগোছের একজন ফিরে যাওয়ানোকে উদ্দেশ্য করে বলল, আসুন ম্যাডাম, ড্রাইভার গাড়ি ঠিক করছে করুক, এই ফাঁকে পার্কে ঢুকে আমরা একটু মজ করি, আসুন। ফিরে যাওয়ানো গরম কণ্ঠে বলল, তার মানে আমাদের একটু প্রেম দান করবেন, আসুন। অনেকদিন পরে বাগে পেয়েছি আজ আজ ছেড়ে কথা বলছি নে, নেমে আসুন। বটে, সরুন, সরে যান আপনারা এখান থেকে, এই আপনাদের চরিত্র? কেন ম্যাডাম, একজন তুচ্ছ ড্রাইভারের সাথে চুটে প্রেম চালাচ্ছেন দিন রাত, আমাদের বেলায় সতীপনা কেন? অসভ্য, ইতর। দুলাহ মিয়া এবার আওয়াজ দিল, এই খবরদার! আরে থামো মিয়া, আমরা ভদ্রঘরের উচ্চশিক্ষিত সন্তান, এর সাথে পড়ি। তুমি একজন গণ্ডমূর্খ ড্রাইভার, 3rd ক্লাস লোক, আমাদের কথার মধ্যে তুমি কথা বলো কেন? ফিরোজা বানু বলল, আপনারা যাবেন না চিৎকার দিয়ে লোক জোটাবো? এই কি ভদ্রঘরের সন্তান সব? সন্ত্রাসীদের একজন বলল, মুখের কথায় হবে না ওস্তাদ, জোর খাটান, টেনে ওকে বের করুন গাড়ি থেকে, শূন্য শূন্য নিয়ে চলুন। ঠিক ঠিক বলে সবাই গাড়ির দুয়ারে হাত দিল। আগুন ধরল দুলাহ মিয়ার মাথায়। তবে রে বলে সে হুঙ্কার দিয়ে উঠল। লোহার রডটা বাগিয়ে ধরে বাঘের মতো লাফিয়ে পড়ল তাদের সামনে। রডটা এবার ঊর্ধ্বে তুলে সকর্জনে বলল, বাঁচতে চাও তো পালাও, নইলে ফাটলো মাথা। ইয়া আলী! ড্রাইভারটা যে হঠাৎ এমন ভয়ালো রূপ ধারণ করবে এতটা ভাবতেই পারেনি সন্ত্রাসীরা। রডটা মাথার উপর পড় দেখে সবাই চমকে উঠল। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় তারা সরে পড়ল সুরসুর করে। চাকা ঠিক করা শেষ হয়ে গিয়েছিল। দুলাহ মিয়া গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে গেল। ফিরোজা বানু এতক্ষণ দম বন্ধ করেছিল। এবার সে কম্পিত কণ্ঠে বলল, তুমি ওভাবে ওদের সামনে লাফিয়ে পড়লে কেন? নামেই ওরা ছাত্র, আসলে মার্কামারা সন্ত্রাসী সবাই, সাথে পিস্তল থাকে, তোমাকে গুলি করতো যদি? জবাবে দুলাহ মিয়া বলল, তো কি করব? আপনাকে ওদের হাতে ফেলে রেখে কি পালিয়ে যাব আমি? ফিরোজা বানু তৎপরতায় মিয়া সাহেব থেকে দুলাহ মিয়ার নাম আবার দুলাহ মিয়াতেই ফিরে এলো। হক সাহেব এখন তাকে দুলাহ মিয়া বলেই ডাকেন। সেদিন বিকেলে সমবয়সী এক ব্যবসায়ীর সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন হক সাহেব। গল্পের মাঝেই তিনি হাঁক দিলেন, দুলাহ মিয়া, দুলাহ মিয়া। দুলাহ মিয়া এলে তিনি বললেন, আমার বড় ছেলে এসে থাকলে তাকে ঘরে থাকতে বলো, তার সাথে কিছু জরুরি কথা আছে আমার, হুট করে আবার যেন বাইরে বেরিয়ে না যায়। জি আচ্ছা বলে চলে গেল দুলাহ মিয়া। তাকে দেখে আগন্তুক ভদ্রলোকটি মোহিত কণ্ঠে বললেন, নাত জামাই বুঝি? বড় দর্শনধারী নাত জামাই জোগাড় করেছেন তো, নাতনি শাদি দিলেন অথচ দাওয়াতটাও পেলাম না। হক সাহেব সবিস্ময়ে বললেন, নাত জামাই? নাত জামাই কোথায় দেখলেন? কেন, এই যে দুলাহ মিয়া বলে ডাক দিলেন যাকে? হক সাহেব হেসে বললেন, কি যে বলেন, ও আমার নাত জামাই হবে কেন? ও তো আমার ড্রাইভার। ড্রাইভার? সে কি, তাহলে দুলাহ মিয়া বললেন কেন? ওর নামটাই যে দুলাহ মিয়া, বিদঘুটে এক নাম। তাজ্জব। কিছুক্ষণ হতবাক হয়ে রইলেন ভদ্রলোক। এরপরে ফের বললেন, তা নাতনিটার শাদির কথা কিছু চিন্তাভাবনা করছেন কি? কোনো সম্বন্ধ কোথা থেকে এলো, কোথাও কোনো সম্বন্ধ দেখছেন কি? হক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমি সম্বন্ধ দেখে কি করব বলুন? নাতনি যে আমার কিছুই পছন্দ হয় না। পছন্দ হয় না? হয় কই, আমার বাল্যবন্ধু রকিব সাহেবের নাম তো শুনেছেন, মস্ত বড় সম্পদশালী লোক, খুবই উঁচু ঘর। তার এক নাতি 7-8 বছর বিলেত থেকে লেখাপড়া করেছে, এক্ষণে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এসেছে। আমার নাতনি ফিরোজাকে রকিব সাহেবের খুব পছন্দ। ফিরোজার সাথে তার সেই নাতিকে শাদি দেওয়ার জন্য কত ঝোলাঝুলি করলেন তিনি, কিন্তু ফিরোজা কিছুতেই রাজি হলো না এই শাদিতে। সে কি, রাজি হলো না কেন? আমার নাতনিকে তো জানেন, বড়ই পরহেজগার মেয়ে, নামাজ রোজায় পারদর্শী। দীর্ঘদিন বিলেতে থাকা ওই ছেলেকে কিছুতেই সে খসম বলে মেনে নিতে রাজি নয়। কারণ ছেলেটার চরিত্র ও চালচলন। যে পরিবেশ থেকে এসেছে সেই পরিবেশ ওদের সাথে নারী পুরুষের অবৈধ সম্পর্ক ভাত মাছের মতোই মামুলি ব্যাপার। মদ খাওয়া, নেশা করা নিত্য নৈমিত্তিক ঘটনা। ওদেশে যারা দীর্ঘদিন থাকে তাদের মধ্যে ওইসব বদগুণ আপসে আপ চলে আসে। নামাজ রোজার ধারে না তারা, আল্লাহ রসুল মানে না। আমার নাতনিটি জেনেছে ওই বদগুণগুলো তামামেই সাথে নিয়ে দেশে ফিরেছে ছেলেটা। চালচলনও ম্লেচ্ছের চালচলন। এরপর আর তাকে শাদি করতে রাজি হয় কি করে বলুন? তা বটে। নাতনি আপনার ঠিকই করেছে। আমার জানা মতে যারাই ওদেশে দীর্ঘদিন থেকেছে তারা প্রায় সবাই সাহেব হয়ে দেশে ফিরে এসেছে। ইসলামী আদব আখলাক কিছুই তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এরকম ছেলে নেবেন কেন? অঢেল সম্পদ আছে আপনার বাপ মরা ওই নাতনিরও
শুনে অনেক বিষয় সম্পদ আছে, দেখে শুনে একটা পরেজগার ছেলে জোগাড় করে নিন। হ্যাঁ, তাই করব ভাবছি। 1 বছর পরে এমএ দেবে ফিরোজা, পরীক্ষাটা হয়ে গেলে সে চেষ্টা জোরদার ভাবে নেব। দিন যতই যেতে লাগলো, দুলাহ মিয়ার আচরণে ফিরোজা বানু ততই বেশি আকৃষ্ট হতে লাগলো। নামাজ কালাম ইবাদত বন্দেগী তো আছেই, সেই সাথে কাজকামের প্রতি তার নিষ্ঠার ফায়ফরমায়েশ খাটাতে তার নিরহংকার মনোভাব ফিরোজাকে ক্রমেই মুগ্ধ করতে লাগলো। একদিন একটা ছেঁড়া স্যান্ডেল হাতে নিয়ে ফিরোজা বানু ব্যস্তভাবে চাকর বাকরদের খোঁজ করতে দুলাহ মিয়া এসে বললেন, কি হয়েছে আপা, চাকর বাকর ডাকছেন কেন? স্যান্ডেলটা তুলে ধরে ফিরোজা বানু বলল, এই যে স্যান্ডেলটার এই ফিতাটা ছিঁড়ে গেল হঠাৎ, নতুন স্যান্ডেল, মুচির কাছে দিলে আবার পায়ে দিতে পারি, কিন্তু ডাক হাঁক করে চাকর বাকর কাউকেই পাচ্ছি না। আরে তাতে কি হয়েছে, আমাকে দিন, এক্ষুনি আমি ঠিক করে এনে দিচ্ছি। সে কি, তোমাকে? আমার জুতা নিয়ে তুমি যাবে মুচির কাছে? না না, তা হয় না। হয় না কেন আপা? এটা একদম মামুলি কাজ। আপনার কাপড় জামা ধোয়ারও জরুরি প্রয়োজন পড়লে আমাকে বলবেন, আমিই ধুয়ে দেব। সবসময় চাকর বাকর নফরের আশায় থাকবেন কেন? ফিরোজা বানু বিপুল বিস্ময়ে বলল, তুমি তুমি ধুয়ে দেবে? সমানে বাঁধবে না তোমার? ছি ছি, তা বাঁধবে কেন? ঠেকা কাম চালাতে সমানে বাঁধবে কেন? এসব তো আমার চাকরির শর্ত। সব কিছু করে দেওয়ার অদা করেই তো চাকরিতে আমি ঢুকেছি। অদার বরখেলাপ কখনো করতে পারি না আমি। দুলা মিয়া, দিন দিন স্যান্ডেলটা, দিন স্যান্ডেলটা আমাকে দিন। স্যান্ডেলটা একরকম জোর করে নিয়েই দুলাহ মিয়া বাজারের দিকে ছুটল। অবাক বিস্ময়ে চেয়ে রইল ফিরোজা বানু বেগম। 10-12 দিন পরে কিছু উপহার সামগ্রী কিনে এনে হক সাহেব ফিরোজা বানুকে বললেন, তোর খালার ভাসুরপুতের আগামীকাল খতনা। তারা এসে বিশেষভাবে দাওয়াত দিয়ে গেছেন, না গেলে বলবে দেয়ার ভয়ে এলো না, তুই রেডি থাকিস। কখন যাবেন? না, আগামীকাল সকালে, দুপুরে অনুষ্ঠান। ঘণ্টা 3 সময় লাগবে যেতে, সকাল সকাল গিয়ে সকাল সকাল ফিরে আসব। কিন্তু হক সাহেব নিজে যেতে পারলেন না, রাতে ভীষণ জ্বর এলো গায়ে। সকালে পুরোদস্তুর লেগেই রইল জ্বর। বাধ্য হয়ে ফিরোজা বানুকেই যেতে হলো উপহার নিয়ে। সঙ্গে কাউকে নেয়ার চিন্তা করেছিল, কিন্তু সময় মতো কাউকে হাতের কাছে না পেয়ে একাই সে উঠে বসলো গাড়িতে এবং দুলাহ মিয়াকে গাড়ি ছাড়তে বলল। যাতায়াত 6 ঘন্টা সময়, দিনের পথ, ভয় কি। যথাসময়ে পৌঁছল তারা। খতনা অনুষ্ঠানও যথাসময়ে শেষ হলো, কিন্তু খাওয়া দাওয়া শেষ হতে বেলা গড়িয়ে গেল অনেকখানি। বিদায় আদায় নিয়ে বেরোতে বেলা 5টা, 5:30 বেজে গেল। পথে নেমে তারা হিসেব করে দেখল বাসায় পৌঁছতে রাত প্রায় 8টা, 8:30 বেজে যাবে। নসিবের লিখন, ভীষণ গরম পড়েছিল দিনের বেলা। সাঁঝ ঘনিয়ে আসতে গুড়গুড় করে ডেকে উঠল আসমানের উত্তর পশ্চিম কোণ। ছোট্ট একখণ্ড মেঘ দেখতে দেখতে ছেয়ে ফেলল গোটা আকাশ। শুরু হলো ঝড়ো বৃষ্টি। ঝড়ো বৃষ্টি ঠেলে ঠেলে কিছু পথ এগোনোর পর দুলাহ মিয়া বলল, ঝড় বৃষ্টির বেগ ক্রমেই বেড়ে চলেছে আপা, পথে আর কোনো লোক চলাচল নেই, কি যে হয়। ফিরোজা বানু তখন দোয়া দুরুদ পড়ছিল, বলল, আর ফিরে যাওয়ার উপায় নেই, চালিয়ে যাও, আল্লাহ ভরসা। কিন্তু মাঝামাঝি পথ পেরোতে ঝড়ের বেগ বাড়তে বাড়তে সাইক্লোনে রূপান্তরিত হলো এবং রাস্তার উপর গাছপালা ভেঙে পড়ে বন্ধ করল গাড়ির গতি। সেই সাথে মুষলধারে বর্ষণ। দুলাহ মিয়া বলল, আগে পিছে আর কোনো দিকে এগোনোর পথ নেই আপা। গোটা গোটা গাছ উপড়ে পড়েছে পথের উপর। রোডস অ্যান্ড হাইওয়েজ লোকেরা লেবার লাগিয়ে এগুলো সাফ করার আগে এ পথে আর কোনো গাড়ি চলাচল হবে না। তার চেয়েও বড় কথা, কোন গাছ যে কোন সময় আমাদের গাড়ির উপর পড়বে তা ঠিক নেই। ফিরোজা বানু ভীত কণ্ঠে বলল, তাহলে এখন উপায়? এখানেই যে কোনো বাড়িতে আশ্রয় নিতে হবে। তাহলে শিগগির তাই করো, অপঘাতে মরতে পারি না আমরা। নসিবগড়ের নিকটে একটা পাকা বাড়ি পাওয়া গেল, বেশ বড় লোকের বাড়ি। চারদিকে প্রাচীর, ফটকটা খোলাই ছিল, কিন্তু ঘরের দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ করা। দরজা এসে কড়া নাড়তেই দরজা খুলে বেরিয়ে এলেন এক সমদর্শন মুরব্বী। প্রশ্ন করলেন, কে? অনুনয়ের সুরে ফিরোজা বানু বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা বড় মুসিবতে পড়ে গেছি জনাব, দয়া করে আমাদের একটু আশ্রয় দিন। মুরব্বী ফের প্রশ্ন করলেন, কোথা থেকে আসছো তোমরা? মানে বাড়ি কোথায় তোমাদের? বাড়ি ঢাকায়। ঢাকায় কোথায়? মেসার্স হক অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন কিনা জানি নে, আমি সেই হক সাহেবের নাতনি। শোনামাত্রই লাফিয়ে উঠলেন ভদ্রলোক। সোল্লাসে বললেন, হ্যাঁ সে কি, হক সাহেবের নাতনি? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, এসো এসো, ভেতরে এসো। কি কাণ্ড, কি কাণ্ড! ফিরোজা বানু প্রশ্ন করল, তাকে আপনি চেনেন? চিনব না মানে? আমরাও ব্যবসায়ী লোক, আমার বড় ব্যবসা তো ওই হক অ্যান্ড কোম্পানির সাথে, আমরাই তার মেন ক্লায়েন্ট।
অতপর দুলাহ মিয়ার দিকে চেয়ে বললেন, তা ইনাকে তো চিনলাম না, তোমার কোনো নিকটাত্মীয় বুঝি? জবাব খুঁজে না পেয়ে ফিরোজা বানু মাথা নিচু করল। তাদেরকে ভদ্রলোক ফের উচ্ছ্বসিত হয়ে উঠলেন, বললেন, ও বুঝেছি বুঝেছি, নাত জামাই, হক সাহেবের নাত জামাই, তাই তো শরম পাওয়ার কি আছে? জি, নাত জামাই ছাড়া যে নাতনিকে অপর পুরুষের সাথে হক সাহেব কখনো ছেড়ে দিতে পারেন না, তা ঠিকই আমরা জানি। যে কট্টরপন্থী লোক তিনি। ভালো ভালো, খুব ভালো। বড় খাসা নাত জামাই জোগাড় করেছেন হক সাহেব। তার নাতনিটির মন ভরেছে তো? ফিরোজার দিকে চেয়ে হাসতে লাগলেন ভদ্রলোক। দুলাহ মিয়ার সাথে চকিতে দৃষ্টি বিনিময় করে ফিরোজা বানু নতমস্তকে বলল, জি জি। ভদ্রলোক এবার দুলাহ মিয়াকে বললেন, স্রেফ হক সাহেবেরই নয়, তুমি আমাদেরও নাত জামাই। এসো এসো, ভেতরে এসো, তোমাদের গাড়ির ব্যবস্থা পরে করছি। দুজনকে ভেতরে নিতে নিতে ভদ্রলোক ফের বললেন, সেবার এক মজার কাণ্ড ঘটেছিল। দুজন তরুণ তরুণী এসে রাত্রিকালে আশ্রয় চাইল। হায় আল্লাহ, খোঁজ নিয়ে দেখি ওরা স্বামী স্ত্রী নয়, কেউ কারো নিকট আত্মীয় নয়, লাইফ এনজয় করে বেড়াচ্ছে। আর যাই কোথায়, অমনি দূর দূর করে কুকুরের মতো দিলাম তাদের তাড়িয়ে। সঙ্গে সঙ্গে ফিরোজা ও দুলাহ মিয়ার মধ্যে দৃষ্টি বিনিময় হলো এবং স্বামী স্ত্রীর অভিনয় যাতে নিখুঁতভাবে হয় সেই ইঙ্গিত বিনিময়। হক সাহেবের নাতনি নাতজামাই হিসেবে আদর আপ্যায়ন খুব ভালোভাবে সম্পন্ন হলো। কিন্তু মুসিবত দেখা দিল শোয়ার বেলায়। দুজনের এক ঘরে শোয়ার ব্যবস্থা করা হলো। ঘেমে উঠল উভয়ে, না করার আর উপায় নেই। ঘরে ঢুকে দুয়ার বন্ধ করে ফিরোজা এসে থপ করে বিছানার উপর বসে পড়ল এবং পাশে এক হেলনা চেয়ারের উপর বসে পড়ল দুলাহ মিয়া। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা নেই। পরে ফিরোজা বানু আফসোস করে বলল, এতটাই লেখা ছিল কপালে? দুলাহ মিয়া সান্ত্বনা দিয়ে বলল, আফসোস করবেন না আপা, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি এই চেয়ারে বসেই কাটিয়ে দেব রাতটা। ঘুমোতে বললেই কি নিশ্চিন্তে ঘুমোতে পারি আমি? যতটা বিশ্বস্তই হও না কেন, তুমি পরপুরুষ। পরপুরুষ ঘর রেখে নিশ্চিন্তে ঘুমানো কি সম্ভব? আরে কয় কি, যাকে বিপদ থেকে বাঁচানো আমার নৈতিক দায়িত্ব, সে আমিই তার বিপদের কারণ হব? এসব ভাবে কি? আমি বলেছি ঘুমান আপা, আপনার কোনো বিপদ আমার দ্বারা হবে না, অন্তত এটুকু আস্থা আমার উপর রাখুন। আস্থাটা রাখতেই হলো। মন সাহস না পেলেও চোখ ভয় করল না। অনেক ধকলের পর রাত একটু গভীর হতে চোখ দুটো মুজে এলো নির্ভয়ে। কেটে গেল রাত। সকালবেলা ধর্মর করে উঠে ফিরোজা বানু দেখল ওই হেলনা চেয়ারের উপরে গুটিসুটি মেরে পড়ে আছে দুলাহ মিয়া। তার কথা আর আচরণের মধ্যে এক বিন্দুও ব্যতিক্রম ঘটেনি। এতে করে মনটা ভরে উঠল যেমন, হেলনা চেয়ারের উপর লোকটাকে ওই অবস্থায় দেখে দুঃখও হলো তেমনই। মনে মনে বলল, আহা বেচারা। যে চিন্তা ফিরোজা বানু অনেক দিন থেকেই করে আসছে, এই একটা রাতের পর ওই চিন্তায় সে চূড়ান্ত করে ফেলল। বাড়িতে ফিরে আসার পথে সে দুলাহ মিয়াকে বলল, এভাবে আর চলে না দুলাহ মিয়া, এর একটা ফায়সালা হওয়া চাই। গাড়ির গতি স্লথ করে দুলাহ মিয়া বলল, কি চলে না আপা? আমাদের এই অভিনয় অনেকে জেনে গেছেন আমরা স্বামী স্ত্রী। এই জের আরও বেশি টানতে গেলে সব ফাঁস হয়ে যাবে, আর তাতে করে কেলেঙ্কারির অবধি থাকবে না। গাড়িটা থামিয়ে দিয়ে দুলাহ মিয়া বলল, তাহলে কি করতে চান আপা? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি যে বলেন আপা, মস্করা করেন কেন? আমি কি আপনার স্বামী হওয়ার যোগ্য? যোগ্য নও মানে? সর্বতোভাবে যোগ্য। এত বেশি যোগ্য যে তোমাকে ছেড়ে দিলে তোমার অর্ধেক যোগ্যতা সম্পন্ন লোকও আমি আর পাবো না। তাও হবে কেন আপা? আমি লেখাপড়া জানি না, কোনো পদস্থ লোকও নই। আমার পদ আর লেখাপড়ার দরকার নেই। আমি চাই মানুষ, তোমার মতো নির্মল চরিত্রের মানুষ, বিশ্বস্ত, নিরহংকার, ইমানদার মানুষ। আমি আজীবন মনে মনে যা চেয়েছি তোমার মধ্যে তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আজই কেবল নয়, অনেক দিন থেকেই তোমাকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। এখন অবস্থা যা দাঁড়িয়েছে, শাদিটা আর দেরি করা চলবে না। সত্ত্বর তোমাকে আমি শাদি করতে চাই, তুমি রাজি আছো তো? তা আমি রাজি থাকবো না কেন আপা? এই যে আমার আসমানের চাঁদ হাতে পাওয়া, কিন্তু আপনার আত্মীয় স্বজন, বিশেষ করে আপনার নানা যান এ শাদি মেনে নেবেন কেন? মেনে নিলে ভালো, না নিলে বয়েই গেল। নানার কাছে আছি তাই। আমি কি কারো মুখাপেক্ষী নাকি? মারা যাবার সময় আমার আব্বা আম্মা আমার জন্য যা রেখে গেছেন, বসে থেকে খেলেও জীবন আমাদের কেটে যাবে। এছাড়া আমি MA পাশ করে বেরোলেই তো চাকরি একটা পেয়ে যাবো ইনশাল্লাহ। বরাবর রেজাল্ট আমার খুব ভালো। আপা, আর আপা আপা নয়, যা বলছি তার উত্তর দাও। 2-4 দিনের মধ্যে কথাটা আমি নানাজানের কাছে তুলব। তিনি না করলে কাজীর অফিসে গিয়ে শাদি করব তোমাকে। এরপর আমরা দুজন আমার আব্বার বাড়িতে চলে যাব। বাড়িঘর সব ভাড়া দেয়া আছে, একটা অংশের ভাড়া ছাড়িয়ে নিয়ে আমরা বসবাস করব সেখানে। এসবে তুমি রাজি আছো তো? গাছে তুলে দিয়ে মোয়ে টান দেবে না তো? মই টান দেয়া মানুষ আমি,
কোনোদিনই নয় আপা। বলি বলি করতে করতে রোজা চলে এলো। রোজার মধ্যে কথাটা নানাজানের কাছে তুলবে কিনা ভাবতে নানাজানের সে বাল্যবন্ধু রকিব সাহেব আবার সবান্ধবে এসে হাজির হলেন। রকিব মিয়াকে দেখে হক সাহেব খোশ কণ্ঠে বললেন, আরে দোস্ত যে, আসুন আসুন। তা হঠাৎ আবার কি মনে করে? রকিব ওরফে রকিবউদ্দৌলা সাহেব হেসে বললেন, আমার উদ্দেশ্য ওই একটাই, আপনার নাতনির সাথে আমার নাতির শাদি দেয়া। আমি যে হাল ছাড়া লোক নই। হক সাহেব ম্লান কণ্ঠে বললেন, তবুও উপায় নেই দোস্ত। আপনার ওই বিলেত ফেরত ব্যারিস্টার নাতিকে যে আমার নাতনি কিছুতেই শাদি করতে রাজি নয়। রকিব সাহেব হেসে বললেন, জামানা বদল গিয়া দোস্ত, এখন নাতনি আপনার এক পায়ে খাড়া। কেমন আর কেমন? উভয়ের তাড়াতাড়ি শাদি দিয়ে নাতনি নাতজামাই নিয়ে খোশ হালে ঈদ করুন। ওরা নিজেরাই শাদি করে ফেললে ঈদটা আপনার বিষাক্ত হয়ে উঠতে পারে। ওরা ওরা কারা? আমার নাতি আর আপনার নাতনি। ওদের যা তর্স হয়েছে না। কি আবল তাবল বকছেন দোস্ত? আপনার নাতির সাথে আমার নাতনির সাক্ষাৎ হলো কবে? আপনার এই বাড়িতে অনেকদিন থেকেই তো ওরা দুজন একসাথেই আছে। তার অর্থ কে আপনার নাতি? আপনার ড্রাইভার দুলাহ মিয়া। আপনার নাতনির মিথ্যা সন্দেহ দূর করার জন্যে সে ড্রাইভার সেজে আপনার বাড়িতে ঢুকেছে। আসলে সে ম্লেচ্ছও নয়, বেসরাও নয়। নাতি আমার আসলে একজন ইমানদার মুসলমান। সে কি দুলাহ মিয়া আপনার নাতি? জি, নামও দুলাহ মিয়া, কামেও সে এখন দুলাহ মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এই গল্পের সাথে শেষ হলো শফিউদ্দিন সর্দার লিখিত দিঘলিতলার কান্না এই গল্পের বইটি। আশা করি এই সম্পূর্ণ বইয়ের বিভিন্ন গল্পগুলো আমাদের বাস্তব জীবন থেকে নেওয়া এবং আমাদের বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগবে। আমরা এ থেকে আমাদের জীবনের অনেক কিছু দিশা পাবো ইনশাল্লাহ। এ ধরনের গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।